হ্যালো সবাইকে। ৪ নাম্বার ভিডিওতে আবার স্বাগতম। আগের ভিডিওতে আমরা নেটওয়ার্কের ট্যাক্স নিয়ে কথা বলেছিলাম। আমরা নাম্বারস দেখেছিলাম ১০০ মিলিসেকেন্ড ডিলে, সিরিয়ালাইজেশন কস্ট আর স্পিড অফ লাইটের ফিজিক্স। কিন্তু আজকে আমি একটু ভিন্ন কিছু দেখাতে চাই। আমি একটা সিঙ্গেল রিকোয়েস্টের পুরো লাইফ সাইকেল ট্রেস করতে চাই, মানে একটা রিকোয়েস্টের জীবন কাহিনী। সো আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাবস্ট্রাকশনের একটা বিশাল পাহাড়ের উপর বসে কাজ করি। আমরা এক্সজিওস বা ফেচের মতো লাইব্রেরি ব্যবহার করি, অথবা শুধু ব্রাউজারে একটা ইউআরএল টাইপ করি। আমাদের কাছে এটা একটাই কাজ মনে হয়, যে ইন্টার চাপলাম আর পেজ চলে এলো। মনে হয় যেন ম্যাজিক। কিন্তু একজন সিনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে তোমাকে এই ম্যাজিকটা বুঝতে হবে। ম্যাজিক আসলে একটাই জিনিস, এমন একটা কমপ্লেক্সিটি যেটা আমরা এখনো বুঝি না। তাহলে চলো এই মুহূর্তটা একটু দেখি। আমি এখনো ইন্টার চাপিনি। এই মুহূর্তে এই রিকোয়েস্ট শুধু ক্রোম প্রসেসের মেমোরিতে একটা স্ট্রিং হিসেবে আছে, মানে একটা বাফারে UTF-8 বাইটস বসে আছে। কিন্তু যেই আমি সেই কি চাপবো, তখনই একটা মাল্টি লেয়ার্ড মেশিনারি জেগে উঠবে। প্রথমে কথা বলতে হবে অপারেটিং সিস্টেম ইন্টারভেনশন নিয়ে। তোমার ব্রাউজার শুধুমাত্র একটা ইউজার স্পেস অ্যাপ্লিকেশন, এর ফিজিক্যাল ওয়ার্ল্ডের সাথে কথা বলার কোনো পারমিশন নেই। এটা ওয়াইফাই কার্ডের সাথে কথা বলতে পারে না, ফাইবার অপটিক কেবলের সাথেও কথা বলতে পারে না। সো এই বাইটস পাঠাতে হলে ব্রাউজারকে অপারেটিং সিস্টেমের কাছে সাহায্য চাইতে হয়। এটা হয় একটা সিস্টেম কলের মাধ্যমে, বিশেষভাবে একটা সকেট কল, তারপর একটা কানেক্ট কল। তুমি যদি কখনো সকেট এপিআই না দেখে থাকো, এখনই সেটা দেখে নাও। এটা হলো ইন্টারনেটের বেসমেন্ট। ব্রাউজার যখন কানেক্ট কল করে, সে এজেন্সিয়ালি লিনাক্স বা উইন্ডোজ কার্নেলকে বলছে, ভাই আমার কাছে এই বাইটসগুলো আছে, এগুলো এই ডেস্টিনেশনে যাবে, তুমি লজিস্টিক্স সামলাও। ঠিক এই মুহূর্তে সিপিইউ ব্রাউজারের কোড চালানো বন্ধ করে দেয়, একটা কনটেক্সট সুইচ হয়, ব্রাউজারের স্টেট সেভ হয়, কার্নেল মোডে সুইচ করে, আর নেটওয়ার্ক স্ট্যাক চালু হয়। এটা একটা বিশাল ট্রানজিশন। আমরা ইউআই আর জাভাস্ক্রিপ্টের দুনিয়া থেকে চলে এসেছি ইন্টারাপ্ট আর বাফারের দুনিয়ায়। এখন কার্নেলের সামনে একটা বড় সমস্যা। তার কাছে একটা লং স্ট্রিং আছে, যেটা হচ্ছে ইউআরএল। এটাকে একটা প্যাকেটে পরিণত করতে হবে। চলো প্যাকেটের অ্যানাটমি নিয়ে কথা বলি। এটা হলো আমাদের মেসেজ ইন এ বোটল, তবে এটা একটা খুব স্পেসিফিক ধরনের বোটল। নেটওয়ার্কিংয়ে আমাদের একটা লিমিট আছে, যেটাকে বলে MTU, ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট। প্রায় পুরো ইন্টারনেটে এই লিমিট হলো 1500 বাইটস। কেন 1500? এটা ইথারনেটের প্রথম দিকের একটা হিস্টোরিক্যাল আর্টিফ্যাক্ট। তুমি যদি 10,000 বাইটস ডেটা পাঠাতে চাও, কার্নেল সেটাকে 7টা আলাদা প্যাকেটে ভেঙে দিতে হবে। এই 1500 বাইটের বোটলের ভেতরে কার্নেল একের পর এক র্যাপার যোগ করতে থাকে। যেমন প্রথমে TCP হেডার 20 বাইটস, এটা সিকোয়েন্স নাম্বার, মানে কার্নেল বলছে এটা প্যাকেট নাম্বার 1 5টার মধ্যে। এরপরের রিকোয়েস্টটা হয়তো প্যাকেট নাম্বার 2 যাবে TCP হেডারের এই 20 বাইটসের মধ্যে। তারপর থাকে হচ্ছে IP হেডার, আরও 20 বাইটস, এটা হচ্ছে অ্যাড্রেস। এখানে বলা থাকে সোর্স আইপি কোনটা আর ডেস্টিনেশন আইপি কোনটা। তারপর হচ্ছে ইথারনেট ফ্রেম, এটা হচ্ছে 14 বাইটসের। সো এটা লোকাল অ্যাড্রেস। এখানে দূরের কোনো সার্ভারের আইপি নয়, বরং তোমার পাশে থাকা ওয়াইফাই রাউটারের ম্যাক অ্যাড্রেসগুলো থাকে। সো তাহলে হিসাব করো, একটা এপিআই রিকোয়েস্টের বাইটও পাঠানোর আগেই আমরা 54 বাইটস শুধু হেডারে খরচ করে ফেলেছি। এটা হলো বোটলের ওভারহেড। এখন চলো ফিজিক্যাল লেয়ার দেখি। কার্নেল প্যাকেট তৈরি করে ফেলেছে, এটা র্যামের একটা সেন্ডার বাফারে বসে আছে। কার্নেল এখনও এনআইসি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডকে সিগন্যাল পাঠাচ্ছে। সো তুমি যদি ওয়াইফাইতে থাকো, তাহলে তোমার এনআইসি সেই বাইনারি ওয়ানস আর জিরোস নিয়ে সেগুলো একটা রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভে কনভার্ট করছে। এটা লিটারেলি 2.4 গিগাহার্টজ বা 5 গিগাহার্টজে বাতাসকে ভাইব্রেট করতেছে। একটু ভাবো, তোমার যেই এপিআইটাতে তুমি রিকোয়েস্ট করলা, এই মুহূর্তে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়ে সেই রিকোয়েস্টটা তোমার কফির কাপ আর দেয়ালে বাউন্স খাচ্ছে। তোমার ওয়াইফাই রাউটার সেই ওয়েভ ধরে ইলেকট্রিক্যাল ফালসে কনভার্ট করে আর বলে, ঠিক আছে এটা কোথায় যাবে আমি জানি। এখান থেকে রিকোয়েস্টের আসল যাত্রা শুরু। সে যাবে আমার রাউটার থেকে আইএসপি এর সেন্ট্রাল অফিসে। সেখান থেকে একটা বিজিপি রাউটার
সিদ্ধান্ত নেবে সে নিউ ইয়র্ক যাবে না লস অ্যাঞ্জেলসে যাবে। তারপর হয়তো একটা এজ সার্ভার তাকে ইন্টারসেপ্ট করার চেষ্টা করবে সময় বাঁচাতে। তারপর একটা ফায়ারওয়াল তাকে স্ক্যান করবে। এই স্টেপসের যে কোনো একটা ফেল করলে, কোনো রাউটার বেশি গরম হলে অথবা মাঝখানে কোনো ব্যাকহো দিয়ে কেবল কেটে গেলে বা বিজিপি কনফিগারেশনে একটা টাইপও থাকলে তোমার রিকোয়েস্টটার সাথে সাথে মারা যাবে। ব্রাউজার বলবে শুধু টাইমড আউট। একজন সিস্টেম ডিজাইনার হিসেবে তোমার কাজ হলো এই পুরো জার্নি ভাইব্রেটিং এয়ার থেকে সিলিকন পর্যন্ত মাথায় রেখে ডিজাইন করা। কারণ হাই অ্যাভেলেবিলিটি মানে শুধু ভালো কোড লেখা নয়, এই খেয়াওসকে সারভাইভ করতে পারে এমন সিস্টেম বানানো। এটা হলো প্যাকেটের জন্ম। আমরা ব্রাউজারের একটা স্ট্রিং থেকে শুরু করে 1500 বাইটের একটা বাইনারি মেসেজে পৌঁছেছি, যেটা বাতাসে ভাইব্রেট করছে। এখন কথা বলি এই প্যাকেটের প্রথম বড় বাধার কথা, ডেস্টিনেশন খোঁজা। কারণ এখন আমার প্যাকেটে একটা আইপি অ্যাড্রেস দরকার, কিন্তু আমি তো কোনো নাম্বার দেইনি। আমি একটা নাম দিয়েছিলাম, আমি একটা ইউআরএল টাইপ করেছিলাম, যেমন google.com। কিন্তু প্রত্যেকটা নামের পিছনে একটা আইপি অ্যাড্রেস থাকে, যেটা নিয়ে আমরা হচ্ছে ডেস্টিনেশন খুঁজি, ওই আইপি অ্যাড্রেসের সার্ভার খুঁজি। আর এখানেই আসে ডিএনএস। ডিএনএস হচ্ছে ইন্টারনেটের একটা আইডেন্টিটি লেয়ার। আমাদের প্যাকেট জন্ম নিয়েছে, হেডার্স আছে, বাতাসে রেডিও ওয়েভ হিসেবে ভাইব্রেট করছে, কিন্তু সমস্যা হচ্ছে আইপি হেডারের ডেস্টিনেশন ফিল্ডে একটা নাম্বার দরকার। কিন্তু আমি দিয়েছিলাম একটা নাম, netflix.com, সামথিং লাইক দ্যাট। সো মানুষের ভাষা আর মেশিনের অ্যাড্রেসের মধ্যে এই সেতু তৈরি করাই হলো ডিএনএস, ডোমেন নেম সিস্টেমের কাজ। বেশিরভাগ টিউটোরিয়াল বলে ডিএনএস হলো ফোন বুকের মতো। আমার সাধারণত এই অ্যানালজি পছন্দ না। ফোন বুক একটা স্ট্যাটিক লিস্ট, কিন্তু ডিএনএস তার চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং একটা বিষয়। সো ডিএনএস হলো একটা ডিস্ট্রিবিউটেড হায়ারার্কিক্যাল ইভেনচুয়ালি কনসিস্টেন্ট ডেটাবেস, যেটা চলে একটা রিকার্সিভ খেলার মাধ্যমে। আমি জানি না, আমার বসকে জিজ্ঞেস করো, এরকম টাইপের কিছু একটা। তোমরা এইখানে একটা রিয়েল লাইফ ট্রেস দেখতে পাচ্ছ। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনকোয়ারির পাথ। আমার কম্পিউটার নেটফ্লিক্স খুঁজতে গেলে সরাসরি ইন্টারনেটকে জিজ্ঞেস করে না, প্রথমে জিজ্ঞেস করে একটা রিকার্সিভ সলভারকে। এটা সাধারণত তোমার আইএসপি দেয় বা ক্লাউডফ্লেয়ারে 1.1.1.1 এর মতো সার্ভিস। রিজলভারের ক্যাশে যদি উত্তর না থাকে, সে শুরু করে একদম উপর থেকে। সে যায় রুট নেম সার্ভারে। পুরো পৃথিবীতে মাত্র 13টা লজিক্যাল রুট সার্ভার আছে, এ থেকে এম পর্যন্ত। এরা হলো ইন্টারনেটের গ্রাউন্ড ট্রুথ। আমরা এখানে রুট সার্ভারের একটা লিস্ট দেখিয়েছি, কিন্তু এখানে ডিএনএসের একটা ফার্স্ট প্রিন্সিপাল আছে, তুমি যত গুরুত্বপূর্ণ তুমি তত কম জানো। সো রুট সার্ভার জানে না নেটফ্লিক্স কোথায়, নেটফ্লিক্স কি সেটাও জানে না। তার শুধু একটাই কাজ, কোন টপ লেভেল ডোমেনকে ম্যানেজ করে সেটা জানা। তাই রুট সার্ভার বলে আমি জানি না, কিন্তু .com এর টিএলডি সার্ভার আইপি অ্যাড্রেস হচ্ছে এটা, এই নাও, ওদের কাছে যাও। তারপর রিজলভার যায় টিএলডি সার্ভারের কাছে। টিএলডি সার্ভার বলে নেটফ্লিক্সের আইপি আমি জানি না, তবে নেটফ্লিক্স নিজেই নিজের আইডেন্টিটি ম্যানেজ করে, এই নাও নেটফ্লিক্সের অথরিটেটিভ নেম সার্ভারের আইপি। এবার অবশেষে পৌঁছায় সত্যের উৎসে। অথরিটেটিভ সার্ভার হলো সেইনের একমাত্র সার্ভার যে অ্যাকচুয়ালি জানে নেটফ্লিক্স আছে এই অ্যাড্রেসে। এটা সিস্টেম ডিজাইনের জন্য কেন গুরুত্বপূর্ণ? প্রথমত প্রোটোকল। ডিএনএস প্রায় সবসময় ইউডিপি ব্যবহার করে, পোর্ট 53A। কেন? কারণ টিসিপি হ্যাভি। আমরা গত ভিডিওতে মানে 3 নাম্বার ভিডিওতে দেখেছিলাম টিসিপিতে 3 ওয়ে হ্যান্ডশেক লাগে। প্রতিটা ডিএনএস কোয়েরিতে যদি টিসিপি হ্যান্ডশেক করতে হতো, ইন্টারনেট একটা মোলাসেসের মধ্যে আটকা পড়তো। কিন্তু ইউডিপি আনরিলায়েবল, প্যাকেট হারিয়ে গেলে কোনো গ্যারান্টি নেই। সেক্ষেত্রে ব্রাউজার শুধু স্পিনিং করতে থাকে, এখানে রিকোয়েস্ট শুরুই হয়নি। এজন্যই ডিএনএস লেটেন্সি প্রায়ই P99 এর সাইলেন্ট কিলার। দ্বিতীয়ত টিটিএল, টাইম টু লাইভ। এটা ইন্টারনেটের মেমোরি। নেটফ্লিক্স যদি নতুন আইপিতে সার্ভার সরাতে চায়, তারা রেকর্ড আপডেট করে, কিন্তু বাকি পৃথিবী পুরনো আইপি ক্যাশ করে রেখেছে। আইএসপি, রিজলভার, এমনকি তোমার নিজের ওএস টিটিএল এক্সপায়ার না হওয়া পর্যন্ত। সো এটা হলো কনসিস্টেন্সি ভার্সেস অ্যাভেলেবিলিটি ট্রেড অফ। টিটিএল 24 ঘন্টা রাখলে ডিএনএস খুব ফাস্ট
কিন্তু অ্যাজাইলিটি হারিয়ে যায়। ডাটা সেন্টার আগুনে পুড়ে গেলেও 24 ঘন্টা ট্রাফিক রিডিরেক্ট করতে পারবে না। টিটিএল 60 সেকেন্ডস রাখলে তুমি অ্যাজাইল, কিন্তু প্রতি মিনিটে সবাইকে ডিএনএস ট্যাক্স দিতে হচ্ছে। সো গ্লোবাল সিস্টেম ডিজাইন করার সময় তুমি শুধু ডিএনএস সেট আপ করো না, তুমি একটা ডিএনএস স্ট্র্যাটেজি ডিজাইন করো। যেমন জিও ডিএনএস, অথরিটেটিভ সার্ভার ইউজারের আইপি দেখে বলে তুমি টোকিওতে আসো, এই নাও টোকিও ডেটা সেন্টারের আইপি। তুমি প্যারিসে আসো, এই নাও প্যারিসের আইপি। আমরা রিকোয়েস্ট আমাদের নেটওয়ার্কে পৌঁছানোর আগেই সেটাকে স্টিয়ার করছি। ডিএনএস হলো তোমার স্টেকের প্রথম লোড ব্যালেন্সার, এটাকে সম্মান করতে হবে, না হয় ইউজার তোমার প্রথম বাইট অফ এইচটিএমএল দেখার আগেই বিরক্ত হয়ে যাবে। এবার আসো বিজিপি, দ্য ওয়াইল্ডারনেস। আমাদের কাছে আইপি অ্যাড্রেস আছে, আমরা ডিএনএস থেকে আইপি অ্যাড্রেস নিয়েছি। এখন প্যাকেটের ডেস্টিনেশনও আছে। প্যাকেট আমার বাসা থেকে বের হয় রাউটার হয়ে ইন্টারনেটের কোরে প্রবেশ করে। এখন সে পড়ে একটা ওয়াইল্ডারনেসে, মানে একটা গভীর জঙ্গলে। সো আমার লিভিং রুম থেকে একটা প্যাকেট কিভাবে জানবে যে ভার্জিনিয়ার ডেটা সেন্টারে যেতে কোন ফিজিক্যাল কেবল নিতে হবে, বা আমাদের একটা ডেস্টিনেশনের যেই ডেটা সেন্টার আছে সেখানে যেতে আমাদের কোন ওয়েটা ফলো করতে হবে। সো ইন্টারনেট কোনো ইউনিফাইড ম্যাপ না, প্যাকেটের জন্য কোনো গুগল ম্যাপসও নেই। সো তারা আসলে জানে না কোথায় যাবে। সেক্ষেত্রে ইন্টারনেট আসলে প্রায় 70,000, মানে 70,000 ইন্ডিপেন্ডেন্ট আইল্যান্ডের সমষ্টি, যাদের বলে অটোনোমাস সিস্টেম বা এএস। কমক্যাস্ট একটা অটোনোমাস সিস্টেম, গুগল একটা অটোনোমাস সিস্টেম, তোমার লোকাল ইউনিভার্সিটি হইতে পারে একটা অটোনোমাস সিস্টেম। সো এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে প্যাকেট নিয়ে যেতে আমরা ব্যবহার করি বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল। আর এখন আমি তোমাকে একটা দারুণ কথা বলবো, যেটা হচ্ছে বিজিপি সম্পূর্ণভাবে গসিপ আর ট্রাস্টের উপর নির্ভর করে, যেটা একটু ভয়ের মনে হচ্ছে, কিন্তু আসলে প্রতিটা অটোনোমাস সিস্টেম তার নেইবার্সকে অ্যাডভার্টাইজ করে সে কোন আইপিগুলোতে পৌঁছতে পারে। সো কমক্যাস্ট বলে এই 10,000 আইপিতে যেতে চাইলে আমার কাছে পাঠাও, কিন্তু বিজিপি পারফরমেন্স বেসড না, এটা পলিসি বেসড। সো ধরো আইএসপি এ এর নেটফ্লিক্সে দুটো পাথ আছে, একটা আইএসপি বি হয়ে 50 মিলি সেকেন্ডস লাগে, আর একটা আইএসপি সি হয়ে 200 মিলি সেকেন্ডস লাগে, কিন্তু আইএসপি সি সস্তা কারণ বিজনেস কন্ট্রাক্ট আছে। সো বিজেপি তোমার প্যাকেট পাঠাবে 200 মিলি সেকেন্ডের পাথ দিয়ে। সো সিস্টেম ডিজাইনার হিসেবে তোমাকে বুঝতে হবে পাবলিক ইন্টারনেট একটা ডার্ক বক্স, তোমার কোনো কন্ট্রোল নেই। তোমার ইউজারের ডেটা নিউ ইয়র্ক থেকে লন্ডন হয়ে ঘুরে কানাডাতে যেতে পারে, এজন্য বিজেপি লিক এত বিপজ্জনক। কয়েক বছর পর পর কোনো ছোট দেশের আইএসপি অ্যাক্সিডেন্টালি অ্যাডভার্টাইজ করে যে তাদের কাছে গুগলের বেস্ট পাথ আছে। হঠাৎ পৃথিবীর অর্ধেক ট্রাফিক মালয়েশিয়ার কোনো বেসমেন্টের একটা ফাইবার অপটিক কেবলে ঢুকতে চায়, ইন্টারনেট ভেঙে পড়ে কারণ গসিপ ভুল ছিল। তাহলে ক্লাউডফ্লেয়ার, গুগল, নেটফ্লিক্স এই খেয়াওস কীভাবে ডিল করে? তারা মূলত ব্যবহার করে একটা চিট কোড, যেটার নাম হচ্ছে অ্যানিকাস্ট। নর্মাল নেটওয়ার্কিংয়ে ইউনিকাস্টে একটা আইপি অ্যাড্রেস মানে একটা ফিজিক্যাল মেশিন। সেই মেশিন যদি ভার্জিনিয়াতে থাকে আর ইউজার থাকে সিঙ্গাপুরে, তাহলে প্যাকেটকে প্যাসিফিক পার হতে হবে। অ্যানিকাস্টে এই পাগলামিটা করে। আমরা একই আইপি অ্যাড্রেস দিই 100টা আলাদা ডেটা সেন্টারকে পৃথিবী জুড়ে। আমরা বিজিপিকে বলি আমি 1.1.1, আর আমি সিডনি, টোকিও, লন্ডন আর নিউ ইয়র্কে সবখানে আছি। তোমার প্যাকেট যখন বিজিপি ওয়াইল্ডারনেসে ঢুকে, রাউটার দেখে ও তুমি এই অ্যাড্রেস চাও, সিডনিতে একটা ভার্সন আছে, এখানেই পাঠাই। অ্যানিকাস্ট হলো ইন্টারনেটের গসিপ প্রোটোকলকে হ্যাক করে ফিজিক্যালি ক্লোজেস্ট ভার্সনের ডাটা পাঠানোর একটা ফার্স্ট প্রিন্সিপাল টেকনিক। সো এভাবেই কিন্তু সিডিএন কাজ করে। এজন্য এই অ্যাড্রেস পিং করতে এত ফাস্ট লাগে, স্পিড অফ লাইট বাড়েনি, এখানে ডেস্টিনেশন কাছাকাছি চলে এসেছে। আচ্ছা চলো রিক্যাপ করি। প্যাকেট ব্রাউজারে জন্ম নিয়েছে, বাতাসে ভাইব্রেট করছে, বিজিপি ওয়াইল্ডারনেস সারভাইভ করেছে, আর এখন আমাদের সামনের দরজায় এসে পৌঁছেছে। কিন্তু সামনের দরজা মানে মডার্ন আর্কিটেকচারে তোমার সার্ভার না। প্রথমে প্যাকেট যেটা হিট করে সেটা হলো এজ। এজ কেন এক্সিস্ট করে? কারণ হ্যান্ডশেক এক্সপেন্সিভ,
সিকিউর কানেকশন মানে টিএলএস এস্টাবলিশ করতে মাল্টিপল রাউন্ড টিপস লাগে। ইউজার যদি সিডনিতে থাকে আর ডেটাবেস থাকে ভার্জিনিয়াতে, তাহলে সেই হ্যান্ডশেক স্পেসিফিক পার হবে 3 বার। একটা বাইট ডেটা পাঠানোর আগেই, মানে 450 মিলিসেকেন্ড শুধু বসে থাকে। সো এইজ হলো একটা টার্মিনেশন পয়েন্ট। আমরা সিডনিতে একটা ছোট ফাস্ট সার্ভার রাখি, ইউজার সেই সার্ভারের সাথে হ্যান্ডশেক করে, 450 মিলিসেকেন্ডের ট্রিপ হয়ে যায় 10 মিলিসেকেন্ড। ট্রাস্ট এস্টাবলিশ হয়ে গেলে এই সার্ভার ভার্জিনিয়ার অরিজিন সার্ভারের সাথে একটা পারসিস্টেন্ট ওয়ার্ম টিসিপি কানেকশন দিয়ে কথা বলে। আমরা এজেন্সিয়ালি কানেকশনকে ক্যাশ করছি। এই যে টিএলএস টার্মিনেট না করলে তুমি তোমার গ্লোবাল ইউজার্সকে ফায়ারওয়াল পৌঁছানোর আগেই পেনাল্টি দিতে হবে। এরপর হচ্ছে WAF। এখন ধরো প্যাকেট ভেতরে ঢুকলো, পরের স্টপ হলো WAF, দ্যাট মিন্স ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল। সো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল হলো ক্লাবের একটা বাউন্সার। বিজিপি রাউটার শুধু এনভেলপ দেখেছিল, WAF বোটলের ভেতরেও দেখে। এটাকে বলে ডিপ প্যাকেট ইন্সপেকশন বা ডিপিআই। এই পেলোড দেখো, এটা একটা ক্লাসিক এসকিউএল ইনজেকশন অ্যাটাক। রাউটারের কাছে এটা শুধু বাইটস, কিন্তু WAF এর কাছে এটা একটা ওয়েপন। সো WAF-কে ইনকামিং স্ট্রিং ক্যারেক্টার বাই ক্যারেক্টার স্ক্যান করতে হয়, হাজার হাজার সিগনেচার বা রেগুলার এক্সপ্রেশনের বিপরীতে। কিন্তু ফিজিক্স ভাবো, প্রতিটা রিজেক্টস রুল একটা সিপিইউ অপারেশন। তোমার WAF-এ 2000 রুল থাকলে আর রিকোয়েস্টে 1 মেগাবাইট জেসন হলে WAF শুধু পড়তেই বিশাল সময় নষ্ট করবে। সো আমি দেখেছি হাই পারফরমেন্স সিস্টেম যেখানে ডেভেলপার মাসের পর মাস ডেটাবেস কোয়েরি অপটিমাইজ করছে 5 মিলিসেকেন্ড বাঁচাতে, কিন্তু WAF 40 মিলিসেকেন্ড লেটেন্সি অ্যাড করছে শুধু প্রতিটা ইমেজ আপলোডে কমপ্লেক্স রিজেক্টস চালানোর কারণে। সো আমাদের ফার্স্ট প্রিন্সিপল হলো সিকিউরিটির একটা লেটেন্সি ট্যাক্স আছে। ফাস্ট থাকতে চাইলে WAF রুলস যত আপস্ট্রিম করা সম্ভব হয় সেটা করতে হবে, আইডিয়ালি এজ হার্ডওয়্যারে, যাতে ক্লিন ট্রাফিক মেইন লোড ব্যালেন্সারে আনবার্ডেনেড আসতে পারে। দেন হচ্ছে লোড ব্যালেন্সার, L4 ভার্সেস L7। লোড ব্যালেন্সার মানেই এনজিনিক্স ভাবার দরকার নেই। ট্রাফিক ব্যালেন্স করার দুটো উপায় আছে। একটা হচ্ছে লেয়ার 4 ট্রান্সপোর্ট লেয়ার, এটা ব্লাইন্ড, শুধু আইপি অ্যাড্রেস আর পোর্ট দেখে, প্যাকেট খোলে না। শুধু বলে তুমি সার্ভার 1-এ যাও, তুমি সার্ভার 2-এ। ব্লাইন্ড বলেই এটা ইনসেনলি ফাস্ট, মিলিয়নস অফ রিকোয়েস্ট পার সেকেন্ডে হ্যান্ডেল করতে পারে এটা, প্রায় জিরো ল্যাটেন্সিতে। এরপর হচ্ছে লেয়ার 7 অ্যাপ্লিকেশন লেয়ার, এটা স্মার্ট, প্যাকেট খোলে, HTTP হেডার পরে বলে এই রিকোয়েস্ট ইমেজেসের জন্য S3 বাকেটে পাঠাও, এটা API V2 এর জন্য, তাহলে এটাকে গো সার্ভিসে পাঠাও। সো স্মার্ট ভালো শোনায়, তাই না? কিন্তু স্মার্ট এক্সপেন্সিভ। L7 রাউটিং করতে লোড ব্যালেন্সারকে রিকোয়েস্ট বাফার করতে হয়, স্ট্রিং পার্স করতে হয়, তারপর ডিসিশন নিতে হয়। এতে মিলিসেকেন্ডস যোগ হইতে থাকে। সো ওয়ার্ল্ড ক্লাস আর্কিটেকচারে তুমি দুটোই ব্যবহার করো। একদম সামনে L4 ব্যালেন্সার রাখো, র ভলিউম হ্যান্ডেল করতে আর ডিডস থেকে প্রোটেক্ট করতে। তারপর ট্রাফিক ফিল্টার হলে L7 ব্যালেন্সারে পাস করো স্মার্ট রাউটিংয়ের জন্য। অবশেষে প্যাকেট পৌঁছায় এপিআই গেটওয়েতে, এটা তোমার অ্যাপ্লিকেশনের লবি। এখানে ইনফ্রাস্ট্রাকচারের বিজনেস লজিক হয়, যেমন অথেন্টিকেশন, রেট লিমিটিং, প্রোটোকল ট্রান্সলেশন। সো অথেন্টিকেশন স্টেপে ভ্যালিড কিনা সেটা চেক করা হয়, যেমন JWT কি ভ্যালিড, এই ইউজার কি এক্সিস্ট করে। এরপর হচ্ছে রেট লিমিটিং। রেট লিমিটিংয়ে এই ইউজার কি 1 সেকেন্ডে 500 রিকোয়েস্ট পাঠিয়েছে, তাহলে তাকে ক্লোজ করো, তাকে আটকাও। এরপর হচ্ছে প্রোটোকল ট্রান্সলেশন। এখানে এই রেস্ট বা জেসন রিকোয়েস্টকে ইন্টারনাল সার্ভিসের জন্য জিআরপিসি কলে কনভার্ট করো। অনেক জুনিয়র ইঞ্জিনিয়ার এই লজিক অ্যাপ্লিকেশন কোডের ভেতরে রাখে, প্রতিটা ফাংশনে লেখে ইফ ইউজার অথেন্টিকেটেড। কিন্তু আমাদের যেই ফার্স্ট প্রিন্সিপল, এর দৃষ্টিতে এটা একটা সিকিউরিটি রিস্ক। হ্যাকার যদি বিলিয়ন্স লাভস অ্যাটাক বা মেলফর্মড JWT পাঠায় আর তোমার পাইথন অ্যাপ সেটা পার্স করতে যায়, পাইথন অ্যাপ ক্র্যাশ করবে।
এই লজিক ইনভয় বা কংয়ের মতো গেটওয়ে রাখলে হাই পারফরমেন্স C++ বা রাস্টে লেখা গেটওয়ে সেই ব্যাড রিকোয়েস্টগুলো ড্রপ করে ফেলবে। সো তোমার এক্সপেন্সিভ মেমোরি হ্যাংরি অ্যাপ্লিকেশন কোডে পৌঁছানোর আগেই তোমার অ্যাপ ক্র্যাশ করবে না। সো আমাদের এই আলোচনার সামারি হলো ভাইব্রেটিং এয়ার, ওয়াইফাই, রিকার্সিভ সার্চ ফর ট্রুথ, ডিএনএস, গসিপ ওয়াইল্ডারনেস, বিজিপি, স্পিড অফ লাইট চিটিং এজ, বাউন্সার WAF, ট্রাফিক কফ, L4 অথবা L7 লোড ব্যালেন্সার, লবি, এপিআই গেটওয়ে। সো আমাদের পাঠটা হচ্ছে আমরা প্রথম ওয়াইফাই থেকে ডিএনএস থেকে আইপি অ্যাড্রেস নিয়ে বিজিপিতে, তারপর হচ্ছে এইচ সার্ভারে, তারপর হচ্ছে WF, এরপর হচ্ছে L4 L7 লোড ব্যালেন্সার, তারপর হচ্ছে আমাদের মেইন অ্যাপ্লিকেশন এপিআই গেটওয়েতে। আর শুধু এখন রিকোয়েস্ট তোমার কোডে পৌঁছায়, তোমার index.js বা main.go ফাইল শেষ পর্যন্ত একটা ক্লিন অথেন্টিকেটেড ফার্স্ট অবজেক্ট পায়। ভাবো এই অ্যাচিভমেন্টের স্কেল। প্রতিবার তুমি একটা ওয়েব পেজ রিফ্রেশ করো, এই পুরো গ্লোবাল গ্যান্টলেট 8 সেকেন্ডের কম সময়ে ঘটে যায়। এটাই মানুষের তৈরি সবচেয়ে কমপ্লেক্স মেশিন। আর এটা কাজ করে কারণ আমরা এই ফার্স্ট প্রিন্সিপালস গুলো একের উপর এক লেয়ার করে সাজিয়েছি, কিন্তু আমরা শেষ করিনি। ডাটার মুভমেন্ট হ্যান্ডেল করলাম, এখন হ্যান্ডেল করতে হবে ডাটার ট্রুথ। আমাদের রিকোয়েস্ট কিছু সেভ করতে বা খুঁজে পেতে চায়, আর তার মানে এটাকে ডিস্ক হিট করতেই হবে। পরের ভিডিওতে আমরা দেখব পারসিস্টেন্সের ফিজিক্স, কেন ডিস্ক স্লো, কেন বিট্রি ম্যাজিক, আর কিভাবে আমরা নিশ্চিত করি যে একবার কোনো বাইট সেভ হলে সেটা থাকে, এমনকি পাওয়ার চলে গেল। সো দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।